আমি দেখেছি সুব্রত মুখার্জির বাড়িতে নিজের কার্টুনটা ঝোলানো রয়েছে আঁকা। ওই বছর হজমিগুলি ওনার একটা পছন্দ খাবার, হজমিগুলি খেতে খুব পছন্দ করে, মানে সেটা প্রতিদিন অফিসের সামনে পাওয়া যায়। উনি একদিন বলেছিলেন, তখন আমি এটাতে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিলাম যে মানে উনি সবচেয়ে বেশি গালাগালি খান। আমার করা অনেক খবর তারা পদ্মশ্রী পেয়েছে। আমি কিন্তু প্রথম রিপোর্টার যে চিতপুরে বীজ ভেঙে যাওয়া পাওয়া পেয়েছে। আমার কম্পোজ করা গান তো মানে শোনা গেলে সেটা হচ্ছে সবচেয়ে সেটা মদনদার কণ্ঠেই হয়েছে। মদনদা গেয়েছে, মদনদার হিট যত গানগুলো সব আমার লেখা, আমার কম্পোজ করা, আমার ভিডিও আইডিয়া দেওয়া, সে রাইট ফ্রম একদম মাচায় গান, যেমন প্রথম থেকে ওলাভ দিই। আমাদের আড্ডাটা একটু অন্যরকম। আজকে আমাদের আড্ডায় রয়েছেন এমন একজন অতিথি যিনি কিনা বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি যেমন সাংবাদিক, তেমন কার্টুনিস্ট, তেমন উনি গানও গান। তো আজকে ওনার সাথে আমরা আড্ডা দেবো। আজকে আমাদের আড্ডায় স্বাগত জানাচ্ছি সাংবাদিক প্রীতম দেবকে। আপনার সাংবাদিকতার জার্নি এটা নিয়ে একটু বলবেন, আর কিভাবে এই যে সাংবাদিক হব এই ব্যাপারটা এলো? না, আমি ওরকমভাবে হ্যাঁ ভাবতাম, ছোটোবেলা থেকেই ভাবতাম যে লেখালেখি করবো, দেয়াল পত্রিকা করতাম। ক্লাস 5-এ পঞ্চপ্রদীপ বলে দেয়াল পত্রিকা, তাতে নিজেই আর কি উদ্যোগ নিয়ে সবাইকে বলা ক্লাসে লেখা দেওয়ার জন্য। ওই লেখা টেখা নিজের লেখা নিজে সবাই টাইপ করে, সেই টাইপ তখন ডেস্কটপ টিপি আসেনি, মানে এমন নয় যে আমি খুব পুরোনো বলছি, একদম বয়স হয়ে গেছে আর সেটা নয়। ডেস্কটপ আসার ঠিক আগে, ডিটিভি আসার আগে তখন আমরা করেছিলাম ছোটোবেলায়, একদম ক্লাস 4-এ বোধ হয় 5-এ, ওই সরস্বতী পুজোর সময় লেখা, সেই লেখাগুলো টাইপ করে তারপর সেগুলোকে জেরক্স করে ম্যাগাজিনে। ঠিক এইরকমভাবে আস্তে আস্তে হঠাৎ করে ক্লাস 8 থেকে যদি বলি, আমার কবে থেকে মানে একদম সাংবাদিকতা শুরু হতো ক্লাস 8 থেকে। তার কারণ হচ্ছে ক্লাস 8-এ আমি দ্য স্টেটসম্যান, ওরা একটা পেজ করেছিল, পাতা করেছিল স্টেটসম্যান ইন স্কুল। তো সেখানে আমি দেখলাম, আমাদের বাড়িতে স্টেটসম্যান আসতো, তো দেখলাম, তবে অ্যাপ্লাই করতে হয়েছিল, মানে বলেছিল স্কুল থেকে অ্যাপ্লিকেশন করতে, ওটা বলতো যে ওই মানে রিপোর্টারই, মানে খুদে রিপোর্টার এরকম একটা। আমি দিলাম এবং সে ওরা করলো। তারপরে তখন সেকেন্ড হ্যান্ড রিলিজ হয়নি, তখন হাওড়া ব্রিজে যেতে হতো। তো অফিসে ডাকলো, সেই তখন স্টেটসম্যান হাউস দেয়, স্টেটসম্যান হাউস মানে বিশাল ক্লাসে। তো আমি ওরা যে পিসমশাই নেই, পিসমশাইয়ের হাত ধরে গিয়েছিলাম, হাফ প্যান্ট ছিল। তো ক্লাস 8-এ প্রথম গেলাম এবং সেখানে দেখলাম আমি কিছুটা মফস্বল থেকে আসি, কলকাতার মানে অনেকেই ছিল তারা, তারপরে পরবর্তীকালে অনেকেই সাংবাদিক হয়েছে, মানে সম্বিত পাল আছে, শর্মিলা মাইতি আছে, এরা সব আমরা তখন ওখানে করতাম। আমাদের রিপোর্টিং থাকতো, ইন্টারভিউ থাকতো, আঁকা থাকতো। আমি মনে আছে আমার ঠাকুমার ইন্টারভিউ নিয়েছিলাম এবং সেটা দারুণ হয়েছিল ইন্টারভিউ, এবং ঠাকুমার একটা স্কেচও আমি করেছিলাম, কারণ আমার ঠাকুমা বেশ কিছু বলার মতো ছিল, ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, যেটা হচ্ছে তখনকার দিনে মেয়েরা অতটা পড়াশোনা করতে হতো। ঠাকুমা গায়ের রং ছিল কালো, সে কারণে ঠাকুমার জেদ ছিল হচ্ছে পড়াশোনা করবো ইত্যাদি, যা হয় আর কি। তো ঠাকুমা অঙ্কে 100 পেয়েছিল, অ্যাডিশনাল ম্যাথস এবং এমনি ক্লাস 10-এ তখন কি ইন্টারমিডিয়েট কি হতো আমি জানি, মোট কথা দুটো অঙ্কেই 100 অন 100। তো 100 পেয়েছিল। এবং আমরা দেখেছি পরবর্তীকালে যে আমাদের ইন্টারভিউ, আমাদের অঙ্ক, যে কোনো অঙ্ক, শক্ত অঙ্ক সব ইজিলি ঠাকুমা রান্না করতে করতে ইজিলি বলে দিচ্ছে করে। তো এইটা তো লিখে রাখার মতো, তো মনে হয়েছিল, লিখেছিলাম এবং ছবি
আরও আছে, মনে আছে জীবনানন্দ দাশের। ইন্টারভিউ নেওয়া ঠাকুমা। হ্যাঁ, মানে বলার মতো ইন্টারভিউ, যেটা প্রশংসা হয়েছিল যেটা ঠাকুর, এবং তার স্টেটসম্যান ইন স্কুল, ওটা পরে ভয়েসেস হয়েছিল, নাম দিয়েছিল ভয়েসেস, ওটা 4 পাতা 8 পাতা মানে বেরোচ্ছে, তাতে সুন্দর করে বেরিয়েছিল। আর ঠাকুমার ব্যাপারে আরেকটা বলার ছিল যে ঠাকুমা লুকিয়ে জীবনানন্দ দাশের ক্লাস করেছে। আচ্ছা। মানে ওনার সাবজেক্ট ছিল অন্য, কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে জীবনানন্দ দাস ক্লাস করতে এতে হাওড়া ডান্স করে লুকিয়েছে। তো এই সমস্ত, এইটা হচ্ছে প্রথম এই প্রথম শুরু ক্লাস। তারপরে জার্নি, তারপরে তো অনেকেই ভাবে করবো না করবো, আস্তে 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 লেখাটা চলতেই থাকে। কলেজেও ছাড়িনি, তারপরে ওই লেখা চলো পেমেন্টও পেয়েছিলাম তারপরে, মানে পেমেন্ট একটা সময় পর স্কুল থেকে বেরিয়ে যখন কলেজে গেলাম তখনও স্টেটসম্যান ইনস্টিটিউটে হতো, সেটার জন্য কিন্তু মানে ফ্রিল্যান্সারদের পয়সা দেয় সেরকম পয়সা। তখন আমি হোস্টেলে থাকতাম, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে পড়েছি। তো মনে আছে হোস্টেলে আমার রুমমেট হয়তো নিল, মানে যদি কিছু আসতো আর কি স্লিপ দিতে হবে, যে এই টাকাটা এসছে। তো ব্যাস, ওরা পেয়েই খুব আনন্দ যে খাওয়া দাওয়া হবে, ওই আর কি চেকে দিত। হ্যাঁ 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 হ্যাঁ, তবে ওইরকম তো জার্নি করবো বা এই করবো এরকম তো কেউ ভাবে না, কিন্তু লেখালেখি আঁকা সমস্ত পছন্দ ছিল। পরের দিকে ভিডিওটাও ভালো লাগতো, ফলে একটা জার্নি তো বটেই। কারণ আমি এখন আপ টু ডেট একদম। শেষ আমার যেটা হয়েছে, আমি মিডিয়ার নাম নিয়েই বলছি, 24 ঘন্টায় ছিলাম, তারপর TV9, তারপর এখন CNN আছে। এই পুরো জার্নিতে আমি কিন্তু ওই এখন ডিজিটালটা পর্যন্ত আমার শেখার সুযোগ হয়েছে, এবং সেখানেও আমি ডিজিটাল জার্নালিজম করে, আগে তো বলে এটা জার্নালিজম নয় বা এ নয়, তারা ভুল করে বোকামো করে। এই যে আমি তোমার সঙ্গে বসে আছি, আমি চাইবো যে এটা খুব, কারণ এটা একটা স্ট্রং, এটা ভবিষ্যতে বলে বর্তমান, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু হয়ে গেছে। এটা যারা বুঝলেন ভালো, যারা বোঝেন না তারা বোঝেন না, তারা কিছু করেন। কিন্তু এটা খুব স্ট্রং মিডিয়াম। মানে আমি দেখেছি কাট টু কাট এডিট দেখেছি, প্রথম যখন 24 ঘন্টায় কাট টু কাট এডিট হতো, মানে এডিটারের সঙ্গে বলতো ভিডিও এডিটার, চাকা ঘুরিয়ে এডিট করতো। এই পর্যন্ত থামলো, কেটে নিল। তারপরে কিছুদিন পরেই এলো হচ্ছে চিপ বা ডিজিটাল এডিটিং এলো। তো ফলে এই জার্নিটা দেখা, এবং আমি কিন্তু ফ্রিল্যান্স করেছি অনেক জায়গায়, আনন্দবাজার, আজকাল, বর্তমান, সমস্ত জায়গায় ফ্রিল্যান্স। আপনার আঁকা ছবিও আমরা দেখেছি কার্টুন হিসেবে অনেক পত্রিকায়। তো এই যে আঁকা, ওটাও কি সেই ছোটবেলা থেকেই? হ্যাঁ, আঁকাটা একদমই ছোটোবেলা থেকে, এবং ওখানে আমার আঁকার স্যার খুব উৎসাহ দিত। আমি শিক্ষক মশাইদের খুব পেয়েছি। আকাশ স্যার যিনি ছিলেন, তিনি আকাশ স্যার আঁকাতেন, ডায়েরি উপহার দিয়েছিলেন লেখার জন্য, গল্প লেখার জন্য। কার্টুন আঁকলে উনি ফাইন আর্টসের, কিন্তু কার্টুন আঁকলে উনি উৎসাহ দিতেন যে একটা রামায়ণ করানো পুরো, মানে ফলে ওই জায়গাটাতেও ছিল। এবং এখন ওইগুলোর সব সুফলগুলো পাওয়া যায়। বিভিন্ন পত্রিকায় আপনার আঁকা দেখা যায়, এবং এটাও দেখেছি সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়েও আঁকা হয়। আমার সেখানে ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, আমাকে গিফটও করেছিল অনেকে, আর তারপরে আমার ফেসবুকেও আছে। কেমন লাগে, মানে এখন এই যুগে এসে দাঁড়িয়ে, একটা টাইমে কার্টুনের খুবই চলছিল, ওই কার্টুন আঁকা, এবং সেগুলো দিয়ে আমরা দেখতাম, ভিডিও হতো, আসতো আমাদের খবরের চ্যানেলগুলোতেই আসতো। তো এখন জিনিসটা অনেকটা কমে যাচ্ছে। খবরের চ্যানেল শুধু নয়, আগে খবরের কাগজ খুললে প্রথম পাতাই কার্টুন থাকতো। এখন জিনিসটা অনেকটা কমে যাচ্ছে, কমে গেছে, মানে অনেকটাই কমে। এইটা কিছুটা ভয় আছে, মানে কে কী বলবে, এটা একটা ব্যাপার। পলিটিক্যাল ইস্যুস তো আছে, মানে পলিটিক্যাল হয়, রাজনীতি, যদিও কার্টুন তো রাজনীতি ছাড়া হয় না। যারা ভালো ভালো কার্টুনিস্ট, যারা ভালো ভালো পলিটিশিয়ান আছেন, অনেকে আবদার করে কার্টুন আঁকা। এবং আমি দেখেছি সুব্রত মুখার্জির বাড়িতে নিজের কার্টুনটা ঝোলানো হয়েছে, আঁকা, মানে বাঁধানো সেটা দেওয়ালে রয়েছে। হ্যাঁ, মানে এরকম আর কি। স্কুল বোধহয় একটা ছিল, স্কুল পড়ুয়া হিসেবে এঁকেছে, এবং কিছু একটা হবে, কিন্তু ও খুব পছন্দের আর কি। তো সেই জায়গাটা কমে যাচ্ছে বলে আর সহ্য করতে পারছে না, বা আসলে চ্যানেলগুলো কিন্তু মিস করে, মানে থাকলে ভালো হতো। অবশ্যই, মানে দেখতেও ভালো লাগতো, একটা মজাদার ব্যাপার। মানে একটা সিরিয়াস জিনিসটাকে খুব সুন্দর মজার মোড়কে কার্টুনের মধ্যে দিয়ে প্রকাশ করানো হতো, সেটা আমরা দেখতে পেতাম।
আচ্ছা, আপনি মূলত মানবিক খবর করার দিকে একদম। কাজ করেন, তো এই মানে এই দিকটা চুজ করে না এটা চুজ করে নেওয়ার কারণ মানে আপনি রাজনীতির দিকে তেমন অতটা focus না থাকি, রাজনীতির দিকে কম থাকেন। থাকলেও আমি অন্যভাবে থাকি। অর্থাৎ আমি যদি কুণাল ঘোষের ইন্টারভিউ নিই, কুণাল ঘোষের হজমিগুলি ওনার একটা পছন্দ, খাবার হজমিগুলি এটা খুব পছন্দ করে, মানে সেটা প্রতিদিন অফিসের সামনে পাওয়া যায়। উনি একদিন বলেছিলেন, তখন আমি এটাতে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিলাম যে মানে উনি সবচেয়ে বেশি গালাগালি খান। তো এটা সবাই জানে, ফেসবুক থেকে তিনি তা হজম করেন কী করে, তো এই হজমিগুলিতেই হজম হয়। উনি খুব সুন্দর করে বলে দারুণ অ্যাকসেপ্ট করলেন, চললো সেই ইন্টারভিউ হলো। মানে পলিটিক্যাল বললেই যে খুঁচিয়ে খবর আপনি এটাতে কি এই রিয়াকশন কি এরকম করে এইটা না। আমার মনে হয় তাকে যদি একটু ভালোভাবে মিশিয়ে করে করা যায়, হ্যাঁ, মানে একটু রস মিশিয়ে তারপর হ্যাঁ, তাতে কি হয়, উনি রাখলেনও না, আমার প্রকাশও পেল না। সত্যিই তো উনি, আমি যদি দেখি যে সত্যিই তো উনি হজম করেন প্রচুর সমালোচনা, এটা হজমিগুলি ওনার হজম সত্যি খুব ভালো। এটা অ্যাকসেপ্ট করার উপর নির্ভর করে যে কেউ অ্যাকসেপ্ট করতে পারলে ভালো লাগে। তো পলিটিক্যাল মানে মানবিক খবরটা করি এবং যেটা করে এখনও করে থাকছি। একটা সোজা উত্তর হতে পারে যে আমি অমানবিক হতে চাই না, সেজন্য মানবিক করি, কিন্তু সত্যিকারের এই খবরটার গুরুত্ব আছে। যারা নিউজ তথাকথিত দেখেন না তাদেরও কিন্তু ভালো লাগে। আবার অনেকে এটাও বলেওছে, যে প্রথম দিকে বলেছে যে পথের পাঁচালী করছে, দেখো ওই দেখো পথের পাঁচালী করে তারাই পরে আবার এসে মানে স্টোরির জন্য বলেছে বা করতে বলেছে, এরকম হচ্ছে। আমার করা অনেক খবর, তারা পদ্মশ্রী পেয়েছে, তারা বড় বড় পুরস্কার পেয়েছেন, তারা অনেক উঁচুতে উঠেছেন, অনেকে উঁচুতে উঠে মনে রেখেছেন, অনেকে উঁচু থেকে ভুলে গেছেন। একসময় আমার অফিসে চলে এসে এরকম আছে যে তাদের এনজিও তারা ভালো কাজ করছে, পুজোর জামা কাপড় দেবে, সেটা একটু দেখাতে হবে। ফুটপাতে পুজোর জামা কাপড় দেওয়া খুব রিস্কের ব্যাপার, প্রতিমুখী দেওয়াই রিস্কের ব্যাপার। চট করে চলে গেলাম কোথা হয় সেটা বোঝানো, কারণ গেলে মারদাঙ্গা হয়ে যেতে পারে। ওরা যারা থাকে তারা তো ওটাও করে সেটা দেখানো হলো টিভিতে, তারপরে তা সে ফুলে ফুলে তারপরে সে মঞ্চে থাকে। আমি আমার জায়গাতেই, এটা ভালো খারাপ না, তবে পদ্মশ্রী পেয়েছেন এরকম অনেকেই আছেন, নাম করে বলা যায়, এরকম অনেকে আছে। তো এই মানবিক দিকটা তুলে ধরা আমার মনে হয় এইটা, মানে এই যে কোভিডের সময় তখন মানবিক স্টোরি করার একটা মানে নিউজ করার একটা চলে এসেছে, যে কোনো কারণেই হোক, ওপরের নির্দেশ বা, কিন্তু সত্যিই তো তখন মানবিক কাজগুলো অনেকে করছিল যারা তাদের খবরে থাকা দরকার। খবর মানেই চেঁচামেচি, খবর মানেই হবে, কী বলে, মারামারি হলে তবে খবর হবে, আগুন জ্বললে তবে খবর হবে, বোম ফাটলে তবে খবর হবে, কোনো নেতা হলে তবে খবর হবে। কিন্তু একটা লোক একটা ভালো কাজ করছে, সেটা খবর হবে না, এটা তো হতে পারে না। এখন তো আরোই হতে পারে না, কখনোই হতে পারে না, কারণ তাকেও তুলে ধরে রাখতে হবে। সেটা দেখতেও অনেকে পছন্দ করে এবং দর্শকদের কাছে অনেক, আমার মানে এইরকম দর্শক আছে অনেকে যারা দেখাবো কাজ আমাকে কতক্ষণ দেখে, আমি তো অ্যাঙ্কার নই, আমি খবর পড়ি না, কিন্তু আমার ওই খবরগুলো দেখে অনেকে বলে, বড় থেকে শুরু করে একদম ছোট, মানে আমি বলছি যে সমস্ত স্তরের মানুষজন, বাড়ির মহিলারা পর্যন্ত বলেন যে খুব সুন্দর, মনে রাখার মতো, কেঁদে ফেলার মতো। কিছুদিন আগে একটা করেছি, হ্যাঁ, এখান থেকেও বলে রাখি যে আমার কাছ থেকে খবর নিয়ে কিন্তু অনেকে দাদা দিদি নম্বরে, মানে কারণ ওরা তো খবরে আমির খানের সত্যমেব জয়তে তারা আমার কাছ থেকে নিয়ে বা কন্ট্যাক্ট নিয়ে বা গেছে, এরকম হয়েছে। রিসেন্টলি একটা করেছি খুব ভালো, সেটাও অত্যন্ত করা উচিত। বৌমার শাশুড়ির ঝগড়া, এমন একজন শাশুড়ি মা রয়েছেন যার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, বৌমার লিভার, প্রথম কথা ডোনেট, প্রথম কথা আমরা ভাবতে পারি না যে লিভারটা একটা কী করে ডোনেট করা যায়, এটা একটা, এই প্রশ্নটা আমারও ছিল, সেটা উত্তর পেয়েছি। তারপরে গিয়ে দেখেছি যে শাশুড়ি আর বৌমার এরকম। তো মানবিক হলে আমি সেই জন্য, এবং আরেকটা কথা বলে রাখি তোমাকে, সেটা হচ্ছে এই মানবিক হওয়াটা কিন্তু আবার খুব যেমন ভালো, তেমনি আবার খুব রিস্কে। কারণ হচ্ছে এই মানবিক জিনিস যখন দরকার লাগে তখন চ্যানেল বা চ্যানেলের হেড বা বড় বড় এরা তারা বলে
এসো চলে এসো, যে কারণে চলে মানে শুরুতেও যে কারণে করা, আর তারপরে সেটাও আবার ইয়ে হয়ে যায়, হ্যাঁ না ওইসব এসব চলে না, এইসব খবর কী খবর, কে দেখবে এ করবে। তারা বোকা বা তারা একটু বেশি চায়, এটা আমি বলবো। সেই জন্য মানবিক থাকা বোধ হয়। সেই জন্য তোমাদের এটা যে ইয়ে করছো তোমরা নিচ্ছ, এটাও আমি রাজি, আমার ভালো লাগছে এই কারণে যে এই কথাগুলো বলা দরকার। মানে আজকে এই প্রশ্নটাও করব যে এতদিন তো আপনি সবার ইন্টারভিউ নিলেন, আজকে আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কেমন লাগছে? না না আমার ভালো লাগছে, আমি আগে ইন্টারভিউ দিয়েছি ঠিক কথা, দেখেছি আমরা। হ্যাঁ দিয়েছি, কিন্তু যে কথাগুলো বলতে মানে পারছি বা যে কথাগুলো বলছি, বা হয় না যে একটা সময় পরে আমি ইন্টারভিউ দিয়েছিলাম 1 মাস আগে, এই 1 মাসে অনেকটা বদলে গেছে, আমি অনেক কিছু দেখে ফেলেছি, তো সেই কথাগুলো বলার ছিল সেগুলো বলতে পারছি। আর তোমরা যেরকমভাবে মানে ডেডিকেটেড ওয়েতে লেগেছিলে, ফোন করে বলেছো কোথায় আসতে হবে, কারণ এই সময়টাও খুব ব্যস্ততা থাকে, সেই জন্য আমরা এখানে বুঝতে পারলাম আর কি। এটাও এনাদের মানবিকতাকে বা ভগবানের দুর্গা মায়ের ইচ্ছা বা যাই বলো না কেন, সেটা হতে পারে। ভালো লাগছে, খুব ভালো লাগছে, দুজনকেই খুব ভালো লাগছে, এবং তোমাদের খুব মানে সাপোর্ট যে কোনো লাগলে বলবে, আমি সবসময় আছি, যে কোনো সাপোর্টের জন্য আছি, কারণ তোমরা হচ্ছে সত্যি মানে এই যে নিজে ছোট্ট একটা ইউনিট বলা যেতে পারে, নিজেরাই সব, হ্যাঁ এইটা হচ্ছে এখন পাওয়ার, এইটাই হচ্ছে পাওয়ার। যারা বুঝলেন ভালো, যারা বুঝলেন না গেল, এটাই। আপনার মতে একজন সাংবাদিকের কি কি কোয়ালিটিস থাকা দরকার, ইম্পর্টেন্ট কোয়ালিটিস? হ্যাঁ, দরকার হলে সৎ হতে হবে, মানে বেসিকটা সৎ হতে হবে, আর দরকার হলে অসৎ হতে হবে। সৎ মানে যেটা বিবেকানন্দ বলেছেন, লেসার ট্রুথ আর হায়ার ট্রুথ, মানে ভালোর জন্য খারাপ, খারাপের জন্য ভালো তো নয়, ভালোর জন্য খারাপ একটু হওয়া যেতেই পারে, তো সেইটা আমি বলবো, সেটা থাকাটা উচিত। দ্বিতীয় একটু নলেজ থাকা উচিত, একটু মানে আমি ভাষার একটুখানি অনেকেই ভাষাটা ঠিক ভাষা জানেন, এটা থাকা উচিত। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটিক্যাল সিচুয়েশন কী করে হ্যান্ডেল করতে হবে সেইটা শেখা উচিত। অর্থাৎ আমাকে বলা হলে আমি এটা করবো, আমি বিশ্বাসযোগ্যভাবে কীভাবে করবো, আমি অবিশ্বাসের জায়গাটা বাদ দিয়ে করবো। অর্থাৎ পলিসি প্রত্যেকটা হাউসের থাকবে, এখন আরও বেশি রয়েছে, কিন্তু আমি কতটুকু বলবো সেটার উপরে তো জোর করতে পারে না, বা মানে মিথ্যে কথা বলানোর জন্য জোর করতে পারে না। আমি অভিযোগ বলতে পারি, আমি মানে এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে চিৎকার চেঁচামেচি করে বলে দেওয়া হচ্ছে, সেটাও দরকার, কিন্তু সেটার বেসিক একটা ইয়ে থাকাটা দরকার, নিজের কাছে নিজের, তো আয়নার সামনে তো কখনো কখনো দাঁড়াতেই হবে। না, এখন আমরা দেখি খবরে যে কোনো একটা সেই হট টপিক যদি যখন উঠে আসে, না হট না হলে হট করে দেওয়ার চেষ্টা। হ্যাঁ মানে আলাদাই একটা উত্তেজনা, সবাই ছুটছে দৌড়াচ্ছে। মানে আগে আমরা যেটা দেখতাম যে একজন রিপোর্টার বা অ্যাঙ্কার যিনি থাকেন, তিনি বসে বসে খবর করছেন, এখন তিনি হেঁটে হেঁটে খবর করছেন, দৌড়ে দৌড়ে খবর করছেন। এইটা মানে এইটা পরিবর্তন, এটা কিছুটা আনা, স্টাইল একটা নতুন মানে আনা। আমি যদি অসুবিধা না থাকে আমি চ্যানেলের নাম নিতে পারি, আর না তাকে সেটা পাবো না, কিন্তু প্রত্যেককেই চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি। এবং আমি যেটা বলবো তোমাকে, সেটা হচ্ছে তুমি যেভাবে মানবিক খবর, আমি হার্ড নিউজ যেটা মানে হার্ড সফটের ইয়ে করি না, আমি তফাৎ করি না। আমি কিন্তু প্রথম রিপোর্টার যে চিৎপুরে ব্রিজ ভেঙে যাওয়া পাওয়া গেছে, আই ওয়াজ দ্য ফার্স্ট জার্নালিস্ট, কারণ আমি কুমোরটুলি অঞ্চলে বেশি থাকি, সেগুলো প্রেস ক্লাব সেদিন চিৎপুর কাছে আমি প্রথম রিপোর্টার ছিলাম যে ওটা ব্যবহার করেছিলাম, এবং আমাদের যে লাইন হয়েছিল বড় ব্যাকপ্যাক থাকে, তা আমাদের বলা হলো যে চিৎপুর ব্রিজ ভেঙে গেছে, আর কিছু খবর নেই। তারপরে আমরা যত যেতে থাকলাম, তখন ডিজিটাল মিডিয়া চলে এসে মানে আস্তে আস্তে, ফলে কিছুটা এখনও রয়েছে, আমার কাভারেজ রয়েছে। গেলাম পাগল গলির মতো রাস্তা দিয়ে ব্রিজটায় পড়লাম, আর ওই বড় ব্যাকপ্যাকটা আমার কাছে, ওইটা নিয়ে, তখন আমি ছোটো ছিলাম না, তখন ওইটা লাইভ যেটা দিয়ে, আর আমার ক্যামেরাম্যান ছুটছে, ক্যামেরা অন আছে,
গলি দিয়ে গিয়ে যখন ঠিক করলাম, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি ব্রিজটা তো ভেঙে আছে, এটা হলিউড মুভি মনে হচ্ছে। আর তখন ধোঁয়া, আগুনের ধোঁয়া হয়, আমি সিমেন্টের ধোঁয়া দেখছি, ভেঙে পড়েছে যে সিমেন্টের ধোঁয়া। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস বলে যে এখানেও এটা শিক্ষা নিয়ে যে যেখানে যে সবসময় নিজেকে দেখানো না, জিনিসটা দেখা, ক্যামেরা কিন্তু ওইদিকে দেখাচ্ছে, লোকজন পাগলের মতো ছুটছে করছে। তো আমরা একদম পৌঁছে গেলাম, ভিড় ঠেলে গিয়ে দেখেছিলাম সে যা একজনের পা বেঁকে পড়ে রয়েছে, সেখান দিয়ে রক্ত বেরোনো, এইসব থেকে মানে নিদারুণ, মানে রিপোর্টিং করব না কী করব, ওই অবস্থায় এখনও আমার ওটা রয়েছে। সেটা মানে আমরা প্রথম এই ফোনে ধরেছে, তারপরে আমরা ওখান থেকে পাশের বিল্ডিংয়ের উপরে উঠে গেলাম, এইগুলো তারপরে তো চলে গেলাম। কিন্তু আমি প্রথম করেছি, ফলে মেন্টাল স্ট্রেংথটাও দরকার লাগে। এই আর আমি গড অফ জার্নালিজমে বিশ্বাস করি, ভগবান। কারণ আমি বহু এরকম পেয়েছি যেগুলো হচ্ছে হঠাৎ করে হচ্ছে, কেউ নেই, ফলে হ্যাঁ তখন। এবং আমি আরেকটা জিনিসও করেছিলাম, যেটা আমি বলে রাখি। আমি ঘাট আছে না, এই রেল লাইনে যেখানে ফুলের মার্কেট আছে হাওড়া ব্রিজের এখানে, আর ওখানে রেল চলে না, একটা আরবেনিয়াম, ওইখানে ঝুঁকড়িতে আগুন লেগেছিলো, পুরো ঝুঁকড়ি সব পুড়ে যায়। তখন সেই ঝুঁকড়িতে আগুন লাগে, ঝুঁকড়িতে পুড়ে যায়। তো আমাকে হিউম্যান অ্যাঙ্গেল মানবিক যেটা আমি তথ্য বলা হয়েছে, লাইভ হয়েছিলাম। সবাই জেনারেলি কী করে এখানে, জেনারেলি সবাই বলতে থাকে প্রচণ্ড আগুন লেগেছে, আগুনের লেলিহান শিকা, অমুক তুসুক, এতগুলো দমকলের ইঞ্জিন। অনেক সময় ভুল ভালো বলে, দুটো রিপোর্টার পাশে দাঁড়িয়ে ভুল বলে, একদিন বলে 6টা ইঞ্জিন, বলে 10টা ইঞ্জিন। আমাকে বলা হয়েছিল, এটা অফিস থেকে বলে দিয়েছিল যে হিউম্যান, লাইভ হবে। গিয়ে দেখলাম কাঁদছে একজন, না দুটো মেয়ে কাঁদছে, একই ফ্যামিলি, ওদের বিয়ে ছিল, দুজনেরই একসঙ্গে বিয়ে ছিল, বিয়ের সমস্ত কিছু পুড়ে গেছে, টাকা পয়সা, গয়নাগাটি, শাড়ি সব পুড়ে গেছে। ওইটা লাইভ করতে করতে তখন তারপরে সবাই চলে এলো ইত্যাদি। তারপরে কিন্তু ব্যবস্থা হয়েছিল, বিয়ের ব্যবস্থা হয়েছে, সেটা ভিতরের কথা বলছিল। কিন্তু এই খবরটা দেখে বড় বিধায়িকা যোগাযোগ করেনি, ওদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া, পুরো সব কিছু দিয়েই যাচ্ছে, বরঞ্চ আরও করে ওদের যেতে হয়েছে। তো তাহলে হার্ড নিউজ কোথায় গেল, সব নিউজ কোথায় গেল? মানে আমি বললাম আগুনটা তো খবর ছিল, ওখান থেকে একটা লোকের ভালো হয়ে গেল। আমরা সিএন থেকেও করেছি, মানে আমরা কিছুদিন আগে স্বাধীনতা দিবসের দিন নবান্নের সামনে ফাঁকা চারিদিকে, কেউ নেই, স্বাভাবিক গাড়ি নেই, শুধু বাইক আছে। গিয়ে দেখি আমরা কভার করে ফিরছি আমাদের টিম, হঠাৎ দেখিয়ে যে ওখানে কাতরাচ্ছে দুজনের পরে বাইক। তার আগে একটুখানি বৃষ্টি হয়েছিল, মানে কাতরাচ্ছে মানে একদিন প্রায় মারা যাবে এরকম অবস্থা। দুটো ইয়াং ছিল, আর একজনের হাত কাজ করছিল, বাইক করে। পুলিশ কর্মীরা রয়েছে, কিন্তু কোনো গাড়ি নেই। আমরা দুটো কাজ একসঙ্গে করেছি, আমরা দেখিয়েছি এবং গাড়ি থেকে রক্তারক্তি করে নিয়ে ফলে কিছু কিছু ক্ষেত্রে ওটাও দরকার নেই। এবং ওটা ঝগড়াও হয়েছে, কেউ কেউ বলছে আপনারা ছবি তুলছেন, ওই ছবি তুলছি কি, তুমিও এসো দেখো আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে, ওই মাথা গরম হয়। হ্যাঁ, এইটা হচ্ছে একটা পয়েন্ট যে লোকে ভাবে যে সাংবাদিকরা বোধহয় শুধু ছবিটা তুলেই চলে যায়, আরও অনেক কিছু হবে। আমি একটা পিটিসি দিচ্ছি, একজন মাতাল পাশ থেকে এসেছে, সে এসে বলছে 10 সেকেন্ড ব্যাস 1 লাখ টাকা। মানে 10 সেকেন্ড করলে নাকি তার ধারণা হচ্ছে আমরা টিভিতে মুখ দেখিয়ে 10 সেকেন্ড বা এইটুকুনিতেই অনেক টাকা। তো এটা অনেকে ভাবে, আর অনেকে উল্টোও ভাবে যে দুটোই সত্যি, অনেকে অনেক টাকা হয়, অনেকে হয় না, সেটা কোনো। আচ্ছা, আমরা একটু অন্যদিকে আসি এবার। অনেকক্ষণ খবর নিয়ে গল্প হচ্ছিল, সংবাদ নিয়ে কথা হচ্ছিল। তো সাংবাদিকতার পাশাপাশি আপনার ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যায় যে আপনি সিঙ্গার, কম্পোজার এবং কার্টুনিস্ট। এই ব্যাপারগুলো নিয়ে কি? হ্যাঁ, না, এটা সমস্তটাই আমার সাংবাদিকতায় কাজ করেছে। কারণ যখন আমি নিজে অনেক এডিট করেছি, নিজেগুলো না পদ্ধতি করে সেই স্টোরিগুলো আমি নিজের স্টোরি, ফলে কোন মিউজিকটা দেবো, এবং কার্টুনও আঁকতেও হয়েছে, এঁকেও দিয়েছে, কোনো শিখেছি। এটা আমার অবশ্যই আমার বাড়ির যারা আছেন তাদের ক্রেডিট, পরিবারের। আমার কম্পোজ করা গান তো মানে শোনা গেলে সেটা হচ্ছে সবচেয়ে, সেটা মরণদার কণ্ঠেই হয়েছে।
আচ্ছা মদনদা গেয়েছে, মদনদার হিট যত গানগুলো সব আমার লেখা, আমার কম্পোজ করা, আমার ভিডিও আইডিয়া দেওয়া, সে রাইট ফ্রম ওই একদম মাচার গান যেখানে প্রথম থেকে ও লাভলি, হ্যাঁ ওটা আমি কথা হয়েছিল যে আমি ওটার গান কথা পুরো আমার দিদি তোমার এই বাংলার সবার মনের, আমি ওখানে লিখেছিলাম মনের ভ্যালেন্টাইন, তো ওখানে গন্ডগোল হতে পারে, মিম হতে পারে বলে সবার এই বাংলার সবার মনের লাইফ লাইন, ভ্যালেন্টাইন থেকে লাইফ লাইন। এই যে গানটা বা আগে আছে যে গান জয় মায়ের দুর্গা পুজোর আগে যে গান বেরিয়েছিল জাগো তুমি জাগো জাগো মা, এইটা এবং সেখানে আছে না এই লাইন ছিল যে একটা লাইন ছিল ধন্যবাদ এম এই সমস্তটা ভিডিও এই যে লাইট জ্বলছে এগুলো আমাকে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের দিন হচ্ছে মদন কালারফুল, ঠিক আছে মদন মিত্র কালারফুল, তবে বেশি কালার নয়, এই যে লাইন এগুলো সমস্তটাই করা এর ফাঁকেই খুব ইয়ে করে, কারণ করতে গেলে আমাদের অনেক রকম ব্যবহার থাকে। আমি আর্যদের খুব হিংসা করি, কারণ আর্যেরা সব কিছু করতে পারে, আমরা যে কিছুই করতে পারি না, এই যে কী যে নিয়ম, হ্যাঁ আমাদের আর্যেরা দেখি এখানে চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে কথা বলে নিজেরাই করে, কিন্তু আমাদের অনেক নিয়ম কারণ তা নিয়ে চাকরিও যেতে পারে, তো তাই একটা সময় পর সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি মনে করি যে বলা দরকার সেই পরিচয়। সেই গানের কথা বলতে গিয়ে বলতে হবে আরেকটা জিনিস বলি, হিমেশ রেশমিয়া যে রানু মণ্ডলকে গান গাইয়েছিলেন তার আগে কিন্তু আমি গান গাইয়েছিলাম, এটা একটা বড় আমি বলছি অন ক্যামেরা। ওই যে নিউজ আমরা দেখেছিলাম যেটা, ওটা আপনার ওটা এখনও রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যে ক্লাবের আজকে এই এত বড় হওয়ার পিছনে আমার ভূমিকা আমি গর্বের সঙ্গে বলি। সেবারে থিম ছিল বাঁশের ওপর, মানে বাঁশের ওপর, তো তো সেই থিমের ওপরে গান, মানে থিমটাও আমি মানে ও আর্টিস্ট আমাকে ওরা নিয়ে গিয়েছিল, সকালবেলা নিয়ে গিয়েছিল, দিল্লির আর্টিস্ট ছিলেন অসীম ওয়াকিফ, আমি না গেলে ওদের আর্টিস্টকে পছন্দ করা যাবে না। আমার অফডের দিন ওরা আমাকে নিয়ে গেল সকালবেলা দিল্লিতে, আবার সন্ধ্যাবেলা চলে এলাম আর্টিস্টের সঙ্গে গেল, কিন্তু পুরো কনসেপ্টটা জানতাম। তা মদনদার গান যেমন একরকম পলিটিক্যাল রয়েছে মাচা গান, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজে মদনদার মুখেই শোনা, তখন তো মদনদার একটু কি পার্টিতে অনেকটা তো বলেছে আমার মদন যেমন কি গান গিয়েছে, এমন গান গিয়েছে যে আমার সবারকেও পিছন থেকে ও লাগলে এটা ওনার কাছে একটা মানে এটা একটা টার্নিং পয়েন্ট। তেমনি রানু মণ্ডলের গানটা আমরা যেভাবে একভাবে দেখতাম এই সমস্ত গান বাজলে এরপরে ওনার মানে দৃষ্টিভঙ্গিটাই ওনার প্রতি চেঞ্জ হয়ে গেল। একদম গান দিয়ে পলিটিক্যাল, আমি বললাম না মানবিক খবর হয়, গান দিয়ে পলিটিক্স হয়, মানে গান কিছু চেঞ্জ হয়, সবই হয়, এগুলো হয় বলেই তো এত, আবার হয়ও না যদি সেটাকে ঠিকভাবে না করা। আমি যে রানু মণ্ডলের যে গানটা ছিল সেখানে আমার মেয়েও গিয়েছিল এবং বিজয় গিয়েছিল, বিজয় হচ্ছে যে ওর চা একটা স্টল আছে, চা বিক্রি করে রবীন্দ্র সরোবরে, কিন্তু গানটাও তো আমাদের সঙ্গে ও মেল ভয়েস ছিল। আর রানু মণ্ডল হিমেশের কাছে যাওয়ার আগে, মুম্বাইয়ে যাওয়ার আগে অর্জুনপুরের সঙ্গে কথা হয়, গানটা দেওয়া হয়, গানের কথাটা ছিল ওইরকমই বাঁশ নিয়ে আর কি, মানে বাঁশের ফিলোসফিটা গানটার মধ্যে ছিল যে এই যে বাঁশ ছাড় আমরা গুরুত্ব দিন, আমার এই বাঁশ থেকেই হচ্ছে প্যান্ডেল হয়, এই বাঁশের মধ্যে কোথা থেকে এত সুর আসে যে বাঁশি হয়, তো ওই ব্যাপারটা ছিল। তো তারপরে মনে আছে গানটা একটুখানি অ্যালিটারেশন ছিল, ব ব ব মানে বাঁশের বাঁশরি একলা বেজে যায়, এরকম ছিল। না 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 না, এখনও ইউটিউবে রানু মণ্ডল পুজোর সঙ্গে সার্চ দিলে দেখবে যে 2.5 মিলিয়ন ভিউজ হয়েছিল এবং টাইমসের বেস্ট পুজো সং মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল, ফিল্ম সং অ্যাওয়ার্ড পেয়েছিল। তো ওই গানটা এখনও মনে আছে, শুনবে আমি বললাম ভালো লাগে। আমার মেয়ে গিয়েছিল, কিন্তু রানু মণ্ডলের আসলে এটা আমি দেখতে পেয়েছিলাম। রানু মণ্ডলকে নিয়ে সবাই ছেলে খেলা করে, আসলে না এরা সব ভিকটিম। বাদাম কাকু তাকে দিয়েও গায় কেকের গান, মানে কেক গায়ে গাওয়ানো হয়েছিল। তো এরা এর মধ্যে ক্ষমতা থাকলেও কিন্তু এদের ক্ষমতাটাকে ব্যবহার করা হয়নি।
তো দেখিস তারা এখন কোথায় তো গানও মন্ডলে গান সে দেখেছি পাগল পাগল আছে। কারণ আমার কথা ছিল ওই বাঁশরি একলা বেজে যায় যে ব ব ঠিক আছে কি বাঁশেরও আশ্রয় ইত্যাদি এমন কথাগুলো ছিল, সেই কথাগুলো উনি করতে পারছিলেন। উনি বলছেন এখন পারছেন না, মেয়ে ছোটো, কিন্তু উনি করেন। এবং প্রথম গানটা কিন্তু এমন হয়েছিল দেওয়ালে, মানে আমরা ভাবছি কী করে হবে, কিছুটা নিতেই হবে আবার। কিন্তু ততদিনে মুম্বাইয়ে চলে গেছে, তারপরে বলা হলো দিন পরে যে বলা হলো তাহলে আমরা বেসুর গানটাই দিয়ে দিচ্ছি, এটা ভুলভাল গানটাই দিয়ে দিই। তখন তৈরি হয়ে বা এসেছিলাম কমপ্লিট করেছিলাম, এখনও গানটা আছে। তো এইটা আর যেটা বললো আমি ক্লাসিক্যাল শিখেছিলাম, ক্লাসিক্যাল বিষ্ণুকুন্দ ঘরানা। আমার স্যার না বললে হবে, আমার আকাশ স্যার মরণনাথ ছোটোবেলা থেকে শিখিয়েছেন। আমার নিখিলেশ স্যার একদম, নিখিলেশ স্যার নেই, মদন স্যার আছেন, মদন স্যার বয়সে নিখিলেশ স্যার চলে গিয়েছেন একদম, মানে লেখাপড়া শেখার আগে বাবা মা নিয়ে গিয়েছিল। মানে আমি বোধহয় ইয়ে করে ফেলেছিলাম, মানে আকাশ স্যারের কোলেতে আমি করে মানে এত ছোট বয়সে তবলাও ওরকম ব্যাপার। তো এইটা ভালো, এটা করা দরকার। কিন্তু মানে একটা সাংস্কৃতিক হ্যাঁ, দিলীপ কর্মকার, হ্যাঁ উনি শান্তিনিকেতনের, তিনি আমার শাস্ত্রীয় সঙ্গীত কাকু বলতেন, বাবার বলতেন আছে। এই ব্যাপারটা ছিল, ফলে এটা আমার মধ্যে হয়েছে এবং আমার এই পেশার সঙ্গেও কাজে লেগেছে। এটা একটা ব্যাপার, যখন গানগুলো শুনি যে বাজে রানু মন্ডলের গানটা তো অনেক জায়গায় শুনতে গিয়ে দেখেছি, তখন এটা আচ্ছা, আপনার একটা জনপ্রিয় সিরিজ আমরা দেখেছি ফুটবল, সেইখানে কোনো মজার অভিজ্ঞতা বা কিছু? না, অনেকে বলেন খাবারের ব্যাপার নিয়ে এইটা নিয়ে মজার কিছু বলতে কীরকম চাইছে, মানে গেছে ধরো করতে মানে কোনো একটা বেশ ঝগড়া মজার এক্সপিরিয়েন্স বা মনে রাখার মতো এক্সপিরিয়েন্স কিছু যদি বলতেন। এটা ভাবতে হবে, পুরোটাই তো সবটাই মনে রাখার মতো এক্সপিরিয়েন্স। পুজোর সময় মনে আছে, মানে খাবার করতে গিয়ে খেতে পাচ্ছি, এইটা একটা মজার ব্যাপার। কোয়েল ছিল মনে আছে, অ্যাঙ্কার কোয়েল আর আমরা জাজমেন্ট, মানে পুজোর খাবার রেস্টুরেন্ট করতাম। এটা টিভি লাইনে এইটা একটা হয়েছিল। তো সেইখানে এত জায়গায় সাজিয়ে দিচ্ছে পুজোর আগে, প্রায় 3, 4, 5, 6টা করে করতে হতো, দিতে হতো। সেই আর খাবার জায়গা থাকতো না, মানে তখন দেখে মনে হতো মানে তখন মনে হতো দারুণ, মানে এই যে দারুণটা বলছি, বা অনেক সময় গরম থাকে না থাকে তবুও বলতে হয় এরকম গরম, এগুলো মজা করে বলতে হয়। তবে মজা খাবার ব্যাপারে মজা তো এমনি তো দর্শকরাও পান, যখন গিয়ে কোনো খাবার দেখি যে দারুণ, সেটা ভালো লাগে টেস্ট করে। বা কোনো জায়গায় তো খাবার তো আমি বিশ্বাস করি, খাবার যেমন মোমো না কোনো ছোটো বড়ো হয় না, অনেক বড়ো জায়গায় গিয়ে মোমো খেয়ে দেখেছি খুব বাজে, অনেক ছোটো জায়গায় গিয়ে দেখেছি দারুণ। তো এগুলো ওই ছোটো বড়ো, আমি একজন ফুচকা বিক্রি করেন ভদ্রমহিলা দিদি, তার বাড়িতে দাওয়ায় পেতে দিয়েছেন, টেলিভিশন চালিয়ে দিয়েছেন, তারপরে তার ফুচকা দারুণ, মানে এরকম। এইটা পুরোটাই খাওয়ার ব্যাপারটা পুরোটাই হচ্ছে মজা, পুরোটাই মজা। তবে আরও মজা লাগে যখন 5 তারা হোটেলে গিয়ে কেউ বলে না 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 শ্যুট করবেন না, হ্যাঁ না 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 এটা নেওয়া যাবে না, না তাদের কাছে ইনফরমেশন থাকে না যে আমরা এসেছি বাইরে, মানে আমরা তো ঢুকে যাই না, আমাদের ইনভাইট করলে তবে, অথবা আমাদের প্রয়োজন থাকলে আমরা জিজ্ঞেস করি যে এটা আপনারা কিছু করছেন বা এ করছেন, তখন তারা ওয়েলকাম করবো। কারণ যেটা প্রচার আলটিমেটলি, আর এটা তো নিউজ, হ্যাঁ এটা বোঝা হচ্ছে। হ্যাঁ এরকম হয়েছে, নাম করে বলতে বড় হোটেল, সেইখানে এরকম হয়েছে, তার ভুল ছিল, বুঝতে পারেননি আর কি। তো এগুলো হয় অনেক জায়গায়, দেখলাম যে ইয়ে হলো, তো সেটা বলে নুন কম হলে বলে দিই, নুন বেশি হলে বলে দিচ্ছি, আর ভালো হলে অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আবার অনেকের কাছে গিয়ে ঝামেলা হয়েছে, তখন মজা লাগে, মাথা গরম। অনেকে জিজ্ঞেস করে আচ্ছা তোমাদের কি ফ্রিতে খাওয়া, এইটা তো মজা লাগে। আচ্ছা তোমাদের কি একটু যে করেছে এটা কি ফ্রিতে খাওয়ায়, এটা কিন্তু জিজ্ঞেস করে তো আচ্ছা, ভবিষ্যতে কি ধরনের প্রজেক্টে কাজ করার ইচ্ছা আছে? জানি না ভবিষ্যতে, মানে আপনার ইচ্ছাটা কি, এরকম একটা কাজ করতে পারলে বেশ খুব ভালো হতো? মানে সেটা কী ধরনের, সাংবাদিকতা, যেটা আমি কিছুটা করেছিলাম, প্র্যাঙ্ক
এটা হয়নি, এটা আমি চালু করেছিলাম, টিভি নাইনে হয়েছিল, যদিও দুর্ভাগ্যবশত সেটা এখন আর নেই, সেটাকে প্রাইভেট করে রাখা হয়েছে। যদিও ভিউজ যা হয়েছিল চিন্তাভাবনার বাইরে, ডিজিটালে মানে চিন্তাভাবনার বাইরে যা ভিউজ হয়েছিল। আমি শ্রাবন্তীকে বিয়ে করতে গিয়েছিলাম তখন, আমি শোভন মানে মেয়র শোভন, তিনি তখন বৈশাখীর সঙ্গে একটা ইয়ে হয়েছেন। তো আমি রত্নাদির কাছে গিয়ে আমি মানে ছদ্মবেশে গিয়েছিলাম ভোটের সময়। আমি রত্নাদির কাছে গিয়ে বলেছি যে শোভন একটা চিফ করতে, তো তাদের রিয়াকশনটা কী আমি সেটা দেখা যাবে। শ্রাবন্তী কি রেগে যাবে? শ্রাবন্তীকে যদি কেউ বলে কোনো মা কাকিমাকে কাছে যাচ্ছে, তারা এক মানুষের কাছে যাচ্ছে যে ভোটটা দেবেন, কাকিমা বলেছে মা তুমি খুব ভালো, তো এতগুলো কেন বিয়ে করেছো। তো আমি ওটাই দেখতে চেয়েছিলাম উনি কি রেগে যান যে, তো এটার খারাপ রিয়াকশান পেয়েছি, ভালো রিয়াকশান পেয়েছি। আর সবচেয়ে তো বলবো যে এত পপুলারিটি হওয়ার পরে সেটা ইয়ে করে দেওয়া হয়, সেটা আমি জানি না কেন। আমি পরে অন্য কাউকে জিজ্ঞেস করেছি, মানে সেই লেভেলের এডিটার লেভেলের, যে মানে লেভেলের, এটা দারুণ, এবং আমি সেরকম রিয়াকশান পেয়েছি। তো এই পলিটিক্যাল প্র্যাঙ্ক মজা করে খুব দরকার, তাতে মানুষের আসল এটা অনেক সময় বোঝা যায়। আর এই হিউম্যান অ্যাঙ্গেল স্টোরি এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো হওয়া খুব দরকার। এই ভালো জিনিসটা তুলে ধরবো না তো কে ধরবো? সবসময় যদি আমি বড় বড় কথা বলি, হ্যাঁ মানে সবসময় বড় বড় কথা বলছি, মানে ভাব এইটা করা যাবে না, এটা করা যাবে না। আমি আজ পর্যন্ত দেখেছি যে করা সবই যায়, ওইটা খালি ওই কিছু জিনিস আছে না হাওয়ায় ভাসিয়ে দেওয়া, এইটা করে বা এইটা করে। তারপরে এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই ইন্টারভিউ দিয়ে কেউ হয়তো অনেক কারোর মনে হতে পারে যে ইন্টারভিউটা দিয়েছে তো একটু দেওয়া হয়ে না, তাও করতে পারে, কিন্তু না, আমার মনে হয়েছে যে দরকার জানানো দরকার বা